আমি অগ্নিকে ফোন করলাম। অগ্নি ফোনটা রিসিভ করতে বললাম, হ্যালো অগ্নি। অগ্নি বলল, জি স্যার, কেমন আছেন? আমি বললাম, ভালো, তুমি ঠিক আছো? তোমার ফোনের কি হয়েছিল? অগ্নি বলল, জি স্যার, আমি ঠিক আছি। ফোনটায় একটু সমস্যা হয়ে গেছিল স্যার। আমি বললাম, এক মুহূর্তের জন্য কতটা ঘাবড়ে গিয়েছিলাম ভাবতে পারবে না। যাই হোক, যা বলছিলাম শুনো। অগ্নি বলল, ওকে স্যার, ডোন্ট ওয়ারি, আই উইল রেডি ফর এনি টাইম। আমি বললাম, গুড অ্যান্ড বেস্ট অফ লাক। অগ্নি বেচারাকে টিমের পক্ষ থেকে একটা ক্রেডিট দেওয়া উচিত। আমার কথায় রিস্কি কাজেও দ্বিধাবোধ করে না এক মুহূর্তের জন্য। অগ্নির সাথে কথা শেষ করে দ্রুত অফিসের কাজগুলো শেষ করে নিলাম। রাতের জন্য প্রস্তুতি নিতে হবে। বেরিয়ে যাব, ঠিক তখন ম্যানেজারের সামনে পড়লাম। ম্যানেজার বলল, কোথায় যাচ্ছিস রাজ? বড় ভাই বলায় শালা মাথায় চড়ে বসেছে দেখছি। আমি বললাম, আসলে স্যার, আমার কাজ কমপ্লিট করে ফেলেছি। মাথাটা তখন থেকে ঝিমঝিম করছে, তাই আপনার রুমে যাচ্ছিলাম এটা বলতে যে আজ বাড়ি চলে যাই। ম্যানেজার বলল, ও আচ্ছা, ঠিক আছে, যা, রেস্ট নে, আজ তোর ছুটি। আমি বললাম, ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ, বলেই চলে এলাম। ম্যানেজার নিজেও সামনের দিকে হাঁটা ধরলো, আর আমি পেছনে ফিরে কিছুক্ষণ ওর যাওয়ার দিকে তাকিয়ে একটা ডেবিল হাসি দিলাম। বেচারা বুঝতে পারছে না কার উপর এত ভরসা করছে। বাসায় পৌঁছে নিত্য প্রয়োজনীয় কাজগুলো সেরে নিলাম, সাথে রাতের কাজের জন্য কিছু প্রস্তুতি। ওদের চারজনকে জানিয়ে দিলাম সবকিছু, তবে আমার সাথে যাবে শুধু অগ্নি। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আমার কেন যেন মনে হয় আমার উপর কেউ নজর রাখে, তবে সেটা ইসি ছাড়া আর কেউ না। যত যাই হোক, সে তো একজন প্রশাসনের লোক আর উচ্চপদস্থ অবস্থাতেই আছে। তার পক্ষে আমার মতো একজন মানুষকে সন্দেহ করাটাই স্বাভাবিক। তবে জানে মান, তোমার আদিও কিন্তু কম যায় না। যাই হোক, ওকে নিয়ে পরে ভাববো, এখন নিজের কাজে মন দেই। এখন রাত 12টা বাজার কিছু সময় বাকি। ফোন দিলাম অগ্নিকে। আমি বললাম, হ্যালো অগ্নি। অগ্নি বলল, হ্যালো স্যার। আমি বললাম, আর ইউ রেডি? অগ্নি বলল, ইয়েস স্যার, আই এম রেডি। আমি বললাম, ওকে, তাহলে তুমি বের হও, আমি আসছি। ফোনটা কেটে আমিও বেরিয়ে পড়ি। সময় মতো পৌঁছাতে হবে। 12টা বেজে 16 মিনিটে আমি পুরো প্রস্তুতি নিয়ে গন্তব্যে পৌঁছে যাই। গিয়ে দেখি অগ্নি আমার জন্য দাঁড়িয়ে আছে। আমি বললাম, কখন এলে? অগ্নি বলল, এই তো এক্ষুনি। আমি বললাম, লেটস গো, বলেই দুজনে নিজেদের বাইকগুলো নিরাপদে রেখে সামনের দিকে পা বাড়ালাম। অতি সাবধানে দেওয়াল টপকে ভেতরে পৌঁছে গেছি। আমার পেছনেই অগ্নিও নেমে পড়ে। আমি বললাম, অগ্নি, আর ইউ ওকে? অগ্নি বলল, আই এম ফাইন স্যার। আমি বললাম, ওকে। দুজনে চুপি চুপি পা ফেলে ভেতরে ঢুকে গেলাম এবং দুটো ক্যামেরা জায়গা মতো সেট করে দিয়েছি। কিন্তু দুর্ভাগ্য, আমাদের তৃতীয় ক্যামেরাটি নিয়ে এগিয়ে যাওয়ার আগেই আমাদের উপর কেউ আক্রমণ করে দেয়। ঘটনা এতটাই তড়িৎ গতিতে ঘটে, আমরা কিছু টের পাইনি। তবে নিজেদের সামলে নিয়ে লুকিয়ে পড়তে সামর্থ্য হই। তবে প্রতিপক্ষ নাছোড়বান্দা, তারা শুট করতেই থাকে। হামাগুড়ি দিয়ে আমার শেষ রক্ষা হলেও রক্ষা হয় না অগ্নির। বেচারার বাম হাতের কনুইয়ের কিছুটা উপরে একটা গুলি লেগে যায়। তবে সেও একজন সাহসী এবং প্রশিক্ষণপ্রাপ্ত অফিসার হওয়ায় বেশ শক্ত সামর্থ্য একজন ছেলে, তাই গুলিটা হজম করে নেয়। অগ্নির হাতে গুলি দেখে আমার মাথা পুরো গরম হয়ে গেছিল, তাই আমি পিস্তলটা বের করে কয়েকটা শুট করতে করতে সামনের দিকে এগোতেই বাধা দেয় অগ্নি। সে হাঁপাতে হাঁপাতে বলে, স্যার, সামনে যাবেন না, এতে আমাদের মিশনে ব্যাঘাত ঘটবে স্যার, ওদের আমরা পরে দেখে নেব। অগ্নির কথাটা যথার্থ বুঝতে পেরে আমিও নিজের মনের মাঝে রাগটা ধামাচাপা দিয়ে অগ্নির হাতটা ধরে চুপিসারে পালিয়ে আসি। বেচারা অগ্নি ব্যথায় কুকড়ে গেছে, বুঝতেই পারছি। এরিয়া থেকে বেরিয়ে এসে পড়ে গেলাম মহাবিপদে। আমরা সামনে দিয়ে বের হতে পারিনি ওই লোকগুলোর জন্য, তাই পেছন দিক দিয়ে বেরিয়ে অনেকটা দূরে এসে থেমেছি। কিন্তু বিপত্তি হলো, আমরা একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। রাত এখন 2:30টার উপরে বাজে। এত রাতে কোথায় যাব, কিভাবে যাব, কিছুই বুঝতে পারছি না। এদিকে অগ্নির হাত থেকে অনবরত রক্ত পড়ছে। এখন এখানে থেকে কি করে বের হব, আর ডাক্তারি বা কোথায় পাবো, কি করব, কিছু আসছে না মাথায়। তখন ওই কাঁধে তাকিয়ে দেখি, আরে সেফটি ব্যাগটা তো আমার কাঁধেই আছে। তাড়াহুড়োর মাঝে কখন ব্যাগটা কাঁধে নিয়েছি খেয়ালই নেই। তবে এখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়। ক্যাম্পিং এর সময় আমার মেডিকেল বিষয়ে একটু বেশি আগ্রহী ছিলাম, আর আমাদের সেফটি ব্যাগে টুকটাক সবকিছু থাকে। তাই স্বস্তির নিঃশ্বাস ফেলে ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে রেখে ফোনের টর্চটা অন করে নেই। তারপর টর্চটাকে একটা সুবিধাজনক গাছের সাথে আটকে তার নিচে অগ্নিকে বসিয়ে নিজেও বসে পড়ি। অগ্নি বলল, স্যার, আপনি পারবেন? তার থেকে বরং ভেতরেই থাক। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, বিশ্বাস করতে পারছো না? অগ্নি বলল, কি বলছেন স্যার? আমি তো নিজেকে অনেক লাকি মনে করছি আপনার মতো একজনের সাথে মিশনে যোগ দিতে পেরে, আর আমি চোখ বুজে আপনাকে বিশ্বাস করি স্যার। আমি বললাম, তাহলে এই ব্যাপারেও ভরসা করেই দেখো। অগ্নি মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানালো। আমি ব্যাগ থেকে প্রয়োজনীয় কিছু জিনিস বের করে অগ্নিকে চোখ বন্ধ করে অন্যদিকে তাকাতে বললাম। আস্তে আস্তে একটু একটু করে ক্ষত জায়গাটা পরিষ্কার করে সেখান থেকে গুলিটা বের করে আনি। গুলিটা বের করার সময় অগ্নি একটু চিৎকার করে ওঠে। যতই পারদর্শী হোক, ব্যথার কাছে সবাই কাবু। আমি বললাম, আলহামদুলিল্লাহ, হয়ে গেছে। এটা বলতেই অগ্নি চোখ মেলে তাকালে আমি ওর মুখটা ঠেলে সরিয়ে দেই, কারণ ব্যান্ডেজ করা হয়নি, তাই বিভৎস অবস্থা দেখে ভয় পাবে। আমি বললাম, কি করছো, একটু অপেক্ষা করো
ভাই? সে শুধু মাথা নাড়ালো। আমি বললাম এই নাও কমপ্লিট। ফোনের দিকে তাকিয়ে দেখি 3:30 বাজে। মনে হচ্ছে রাতটা অনেক বড়, না হলে টাইম নষ্ট, আর না হলে এতক্ষণে মাত্র ঘন্টাখানেক পেরুলো। ফোনটা নিয়ে স্যারকে একটা কল দিতে যাব, ও মা, এখানে দেখি এক বিন্দু নেটও নেই। এখন এখান থেকে বের হব কি করে? এ তো গভীর জঙ্গল। উপায় না পেয়ে অগ্নিকে এখানে অপেক্ষা করতে বলে কিছু শুকনো পাতা আর লাকড়ি টুকিয়ে এনে আগুন জ্বেলে নেই। এতক্ষণ যদিও টেনশনে ভয়টা ছিল না, তবে এখন বন্য পশুর ভয়টা মনে জেগে বসেছে। আগুন জ্বেলে ভয়টা দূর করা দরকার, আর না হলে দেখা যাবে কোনো বাঘ বা অন্য জানোয়ার এসে আমাদের দুজনকে দিয়ে তার ডিনার আর ব্রেকফাস্টের মাঝামাঝি যা হয় তাই সেরে নেবে। আমরা দুজন এদিকে নিজেদের নিয়ে ব্যস্ত থাকলেও ওইদিকে ঘুম নেই 4টে মানুষের চোখে।